ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? অনেক দিন পর একটা প্রেগনেন্সি রিলেটেড ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আশা করছি তোমরা অনেকেই ভালো আছো। আর আমি আর কি অনেক দিন পর পর এখন ভিডিও দিয়ে থাকি, তাই হয়তো আমাকে সবাই ভুলেই গেছো। তো দেখি, এখন নয়নসোনা আস্তে আস্তে বড় হচ্ছে, ওর সাথে সময় দিতে হয়, তাই আর কি ঠিকঠাকভাবে ভিডিও এডিট করে দিতে পারি না। তো কিছু না, আজকে অনেক দিন পর ভাবছি একটা প্রেগনেন্সি রিলেটেড ভিডিও করি। আর অনেকেই কমেন্ট করছে, তাই আর কি আজকে এরকম একটা ভিডিও নিয়ে এসেছি। তো পুরো ভিডিওটা তোমরা দেখবে, আর আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে। আর যারা আর কি প্রেগনেন্ট আছো সবারই অনেকটাই হেল্পফুল হবে। আর আমি কিন্তু এক্সট্রা অন্য কারো কিছু দেখে কোনো রকম ভিডিও করছি না। আমি শুধু আমার যা হয়েছে আমি সেটাই তোমাদেরকে জানাচ্ছি। আর আরেকটা কথা, তোমরা অনেকেই জানো হয়তো আমার দুটো সন্তান। প্রথম সন্তান আমার মেয়ে। তো মেয়ে তো এখন প্রায় 9 বছর চলছে, আর ছেলে তো এখন 2 বছর, নয়নসোনার 2 বছর হয়নি এখনও, পুরো আগস্টে হবে। তো সেটাই আর কি। তো আমার সেটা নিয়ে ভিডিও করার ছিল যে আমার বেবি বয় যখন হয়েছিল তখন আমার কী কী সিমটমস ছিল। তো এর আগেও আমি একটা ভিডিও করেছি, অনেকেও অনেক ভালোবাসা দিয়েছো। আর এখনও আরেকটা ভিডিওতে আমি আমার কন্যা সন্তানের সিমটমসগুলো দিয়েছিলাম, তো সেটাতে অনেক আদর দিয়েছে সবাই। আর এই ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিবে আশা করছি। তো আমার বেবি বয় যখন আমি কনসিভ করেছিলাম, আমার কী কী সিমটমস ছিল সেগুলো আর কি তোমাদের সামনে নিয়ে এসেছি। আর আরেকটা কথা, যে আমাকে একজন কমেন্ট করেছো যে আমার বেবি বয় হওয়ার সময় আমার লাস্ট পিরিয়ড ডেট কত ছিল। তো সেটা আমি আর কমেন্টে রিপ্লাই করলাম না, এই জন্য আর কি আমি ভিডিওর সহকারে তোমাদের সাথে বলছি। তো তোমরা সেটাই আর কি ভিডিওটা দেখে নিও। আর আমার যদি বলার মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। তো চলো এক এক করে 10টা সিমটমস বলি যেগুলো আমার ছিল বেবি বয় হওয়ার সময়। তো প্রথম সিমটমসটা ছিল মর্নিং সিকনেস। তো মর্নিং সিকনেস বলতে গেলে আমার সেরকম কিছু ছিল না। সকাল দিকে যখন আমি ঘুমের থেকে উঠতাম সব কিছু নর্মালি ছিল, আমার কিছু অসুবিধা হতো না। প্রত্যেক দিন যেভাবে উঠতাম সেরকমই আর কি সকালটা সুন্দর মতনই পার হতো, কোনো অসুবিধা ছিল না আমার। আর নজিয়া ভমিটিং বলতে নজিয়া সেরকম কিছু ছিল না। আর ভমিটিং বলতে যে আমার মর্নিংয়ের দিকে হবে সেরকম কিছু ছিল না। আমার কিছু বিকেল টাইমে বা দুপুর দিকেও, মানে যে কোনো টাইমে আর কি ভমিটিংটা হতো, কিন্তু অনেক না, মানে কমই হতো, অনেকটা বেশি হতো না যে আমি বমি করতে করতে টায়ার্ড হয়ে যাব, সেরকম কিছু ছিল না। অল্প কম বেশ হতো আর কি সেরকম। আর থার্ড হচ্ছে ক্রেভিংস। আমার ক্রেভিংস ছিল মিষ্টি, সেরকম মানে খেতাম, মিষ্টিটা সেরকম ছিল না, কিন্তু হ্যাঁ একটু ঝাল চটপটা খেতে ইচ্ছে করতো, সেটাই। আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, মানে এখন 4 নম্বর বলছি, এটা সবচেয়ে আমার বড় প্রবলেম ছিল, অনেক কষ্ট পেয়েছি সেটার জন্য। সেটা হচ্ছে স্মেল। আর রান্না বান্না করতে আমার অনেকটাই কষ্ট হতো, কী যে বলবো তোমাদের আমি। আর বাড়িতে তো সেরকম আমার কেউ নেই যে রান্না করবে, আমার তো রান্না করতে হতো। আর এদিকে আমার বর আর কি একটু মাছ টাছ খেতে ভালোবাসে, তাই আর কি যখনই মাছ বা ডিম বা মাংস তো শুনতেই পারতাম না, মানে এরকম স্মেলের প্রবলেম হয়েছিল, কি বলবো তোমাদের, অনেকটাই কষ্ট হয়েছে স্মেল নিয়ে আমার। প্রায় 3 মাসের কাছাকাছি, 3 মাস ক্রস করার পরে আমার একটু মানে স্মেলের প্রবলেমটা আস্তে আস্তে করে ভালো হয়েছে। অনেকটাই কষ্ট হয়েছিল কিন্তু স্মেলের আমার। আর স্মেলের প্রবলেমটাই বেশিরভাগ আমি দেখেছি যারে হয় তার কিন্তু বেবি বয় হয়ে থাকে, 100-এর মধ্যে মানে 90%। সেটাই স্মেলের প্রবলেম ছিল। তারপর হচ্ছে 5 নাম্বার, বেলি বাটন। বেলি বাটন আমার কেমন ছিল, তো আমার বেলি বাটনটা যখন আমার প্রথম দিকে তো যেরকম থাকে সেরকমই ছিল। আর 7 মাস ক্রস করার পর থেকে আমার নাভিটা অল্প বাইরের দিকে বেরিয়ে গিয়েছিল, এটাই। আর বেলি বাটনের পরে 6 নম্বর হচ্ছে ডার্ক লাইন। আমাদের যখন প্রেগনেন্সি আমরা কনসিভ করি তখন আমাদের 3-4 মাস পার হওয়ার পর, মানে 5 মাসের পর থেকে আমাদের আর কি পেটের উপর থেকে, ব্রেস্টের নিচ থেকে আর পেটের নিচ পর্যন্ত একটা ডার্ক লাইন হয়ে থাকে, সেটাকে আমরা নিলিয়া নেগ্রা বলে থাকি। তো সেটাই আর কি, সেই লাইনটা আমার অনেকটাই কড়া ছিল, একদম উপর থেকে পুরো পেটের নিচ অবধি ছিল, অনেকটাই একদম ডার্ক ছিল।
তো সেটাই লিনিয়ার নিগ্রা বলে থাকি। উচ্চারণ একটু এদিক ওদিক হতে পারে, প্লিজ তোমরা ম্যানেজ করে নিও। তারপরে স্কিন গ্লো বা ফেস গ্লো যেটাকে বলে, তো সত্যি কথা বলতে গেলে আমার ফেসটা কিন্তু অনেকটাই ডার্ক হয়ে গেছিলো, আমি অনেকটা রোগা হয়ে গেছিলাম একদম। এই যে এখন যেরকম দেখতে পাচ্ছ, মানে অল্প হলেও মুখটা ঠিক আছে, তখন তো মানে কি বলবো, মুখটা তো কালো আর শুকিয়ে মানে আমি এরকম হয়ে গেছিলাম। এত মানে আমার স্কিনেরও প্রবলেম হয়েছিল আর শরীরেরও আর কি, মানে শুকিয়ে গেছিলাম, মানে পাতলা হয়ে গেছিলাম। সেটা কিছু না, পাতলা হলে তো ওটা ভালোই, কিন্তু মানে যেটা ফেস গ্লোটা ছিল, ফেস গ্লোটা একদমই ছিল না আমার ফেসে, কোনো রকম সৌন্দর্য ছিল না মানে, সেটাই আর কি। তারপর হচ্ছে 8 নাম্বার বেবি শেপ আমার কেমন ছিল। তো আমার যখন আমার বেবি গার্ল ছিল, তখন কিন্তু আমার পেটটা উপর দিকে ছিল, উপর দিক থেকে হয়ে এরকম গোলাকৃতি ছিল। আর যখন আমি বেবি বয় কনসিভ করেছিলাম, তখন কিন্তু আমার পেটটা একটু নিচের দিকে ঝুলে টাইপের, মানে কি নিচের দিক থেকে বড় ছিল, মানে উপর দিকে না, উপর দিকে যেরকম আগে পেট থাকে সেরকমই ছিল, নিচ থেকে পেটটা মানে বাইরের দিকে বেরিয়েছিল। আশা করছি তোমরা আমার ভিডিওটা বুঝতে পারছো, আমি তোমাদেরকে বুঝাতে পারছি। আর যদি আমি তোমাদেরকে বুঝাতে পেরে থাকি, প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানাবে। আমি যদি কিছু ভুল ত্রুটি করে থাকি সেটা আমাকে জানিয়ে দেবে। আর এখন হচ্ছে 9 নাম্বার, সেটা হচ্ছে বেবি মুভমেন্ট। তো বেবি মুভমেন্ট বলতে গেলে আমার কিন্তু নয়ন সোনা অনেকটাই দুষ্টু ছিল। আমার তনু, আমার কন্যা সন্তান আমাকে মানে সেরকম আর কি ইসে করেনি, যত মানে ও ভিতর থেকে আমাকে এত অসুবিধা করতো একদম, কি বলবো, মানে পেটের মধ্যে এত যে নড়াচড়া করতো, কি বলবো, মানে যখন আমি কাজ করে বিকেলবেলা শুতাম আর কি, অনেকটাই মুভমেন্ট করতো অ্যাকচুয়ালি, কিন্তু ভালো লাগতো, সেটা একটা অনুভূতিটা আলাদা থাকে, সেটা প্রত্যেকটা মায়ের অনেকটাই আনন্দ হয়ে থাকে। আর সেটার অনুভূতি আমি কেউ বলে বোঝাতে পারবো না। তো তো বলছিলাম যে বেবি মুভমেন্ট, তো আমার বেবি বয় অনেকটাই নড়াচড়া করতো। আর এদিকে দেখো, এখন আমার পিছনে এসে কিন্তু দুষ্টুমি করছে। এখন 2 বছর হবে, আগস্টের 19 তারিখে ওর জন্মদিন আর কি, 2 বছর পুরো হবে। তো এখন দেখো ঘরের মধ্যে দুষ্টুমি করছে। তো সেটাই, বেবি মুভমেন্ট অনেক নড়াচড়া করতো। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট 9 নম্বর, সেটা হচ্ছে যে বেবি কোন দিকে বেশি নড়াচড়া করতো, সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আমার বেবি বয় হচ্ছে বাঁ দিকে নড়াচড়া করতো, অনেকটাই বাঁ দিকে নড়াচড়া করতো। তো সেটাই আর কি, এই কোশ্চেনটা কিন্তু অনেকজনে আমাকে কোশ্চেন করছিলে, তো আমি সময় মতন আর কি সেরকম উত্তর দিতে পারিনি, তো সবাই আমাকে ক্ষমা করে দিও। তো আজকে আর কি ভিডিও সহকারে তোমাদেরকে জানাচ্ছি, আমার বেবি বাঁ দিকে বেশি নড়াচড়া করতো। এমনি তো পুরো চারিদিকে তো নড়াচড়া করবেই, কিন্তু মানে বাঁ দিকে বেশি অনুভূতিটা বাঁ দিকে অনুভব হতো। তো আশা করি তোমরা অনেকটাই বুঝতে পেরেছো। তো আরেকটা কথা বলার ছিল, আমাকে একজন কমেন্ট করে বলেছে, এর মধ্যে আর কি বেশি দিন হয়নি, 10 দিন মতন হয়েছে দেখেছি, তো আমি উত্তরটা আর কি সেরকম দিতে পারছিলাম না। তো আজকে এই ভিডিওর থ্রুতে আর কি তোমাকে জানাচ্ছি। চম্পা রয় আমাকে কমেন্ট করে বলেছো যে, তো আমার বেবি বয় যখন আমি কনসিভ করেছিলাম, তো তখন আমার লাস্ট পিরিয়ড ডেট কত ছিল, তো সত্যি কথা বলতে গেলে সেটা আমার মনেও ছিল না। তো আজকে আর কি আমি ডাক্তারের কাগজটা খুঁজে বের করেছি, তো বের করার পরে আজকে দেখেছি যে ডেটটা কত ছিল, তো তোমাকে জানাচ্ছি। তো প্লিজ তুমি ভিডিওটা দেখে নিও। আর চম্পা রয়, থ্যাংক ইউ আমাকে কমেন্ট করেছো। আর সরিও, আমি অনেক দেরি করে তোমাকে রিপ্লাইটা দিচ্ছি। তো আমার বেবি কনসিভ করার মানে লাস্ট পিরিয়ড ডেটটা ছিল তোমার 17 নভেম্বর 2022। 2023-এ আমার নয়নসোনার জন্ম হয়েছে, 2023-এ 19 আগস্ট নয়নসোনার জন্ম হয়েছে। আর 17 নভেম্বর 2022 আমার এলএমপি ডেট। তো এই যে এলএমপি ডেটটা দেখতে পাচ্ছ, এই যে 17 নভেম্বর। আর এই যে ইডিডি দিয়েছিল 24 আগস্ট, কিন্তু আমার নয়নসোনার 19 আগস্টেই জন্ম হয়ে গিয়েছিল। এই দেখো এলএমপি 17 নভেম্বর। আশা করছি তুমি তোমার উত্তর পেয়ে গেছো। আর আশা করছি সবাই আমার ভিডিওটা পছন্দ করবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের এই প্রেগনেন্সি রিলেটেড ব্লগটা এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করো, আর আমাকে এগিয়ে যেতে তোমরা হেল্প করো। তোমাদের হেল্প ছাড়া আমি কিছুই করতে পারবো না।
প্লিজ প্লিজ আমাকে হেল্প করো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো সুন্দর সুন্দর নতুন একটি ব্লগ নিয়ে। আর বলতে গেলে আমাদের সোনালির বিয়ের ভিডিও আছে, সেগুলো আর কি এডিট করে দিতে হবে, তো সেগুলো আর কি এডিট করা হচ্ছে না। তো সেগুলো ভিডিও তোমরা দেখার জন্য আমার ব্লগে মানে আমার চ্যানেলে চোখ রাখবে। তো প্লিজ আমার ভিডিও তোমরা দেখো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।